ট্রাম্প পুত্র ব্যারেনকে হত্যার পুরস্কার $1 কোটি, বিশ্বজুড়ে স্থগিত মার্কিন ভিসা সাক্ষাৎকার। ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি চীনে। হিজাব নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ের সমালোচনা করলেন আসাদুদ্দিন ওয়াইসি। इलाहाबाद हाईकोर्ट के फाजिल जजेस को अपना जजमेंट रोकना चाहिए था। হিন্দুত্ববাদী সংগঠনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানালেন মামদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী এতে 20 বছর বয়সী ব্যারনকে কোথায় ও কিভাবে হত্যা করা হতে পারে তার ইঙ্গিত দেওয়া হয় এবং তাকে হত্যার জন্য $1 কোটি পুরস্কারের কথা বলা হয়েছে। প্রায় 3 মিনিটের ভিডিওতে ব্যারনের সম্ভাব্য চলাচলের স্থান, এমনকি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের ছবিও দেখানো হয়। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং হুমকির বিষয়টি তদন্ত করছে। মার্কিন এক কর্মকর্তা জানান, ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক হুমকির অংশ এই ভিডিও। এসব তথ্যের ভিত্তিতে ট্রাম্প পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিবর্তন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনসুলেটে নির্ধারিত ভিসা সাক্ষাৎকারে স্থগিত বা পুনর্নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার 25 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রমের কারণে সাময়িকভাবে সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। দপ্তরের ভাষ্য, এই প্রশিক্ষণের মাধ্যমে কনসুলার কর্মকর্তাদের ভিসা আবেদনকারীদের আরও ব্যাপকভাবে যাচাই এবং যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন আবেদনকারী শনাক্ত করার দক্ষতা বাড়ানো হবে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যেই এই সিদ্ধান্ত এলো। এর আগে ভিসা ও গ্রিন কার্ড বাতিল, আবেদন প্রত্যাখ্যান এবং বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি রাজনৈতিক মতামত ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার কারণেও কিছু আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে চুক্তিটি কার্যকর হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। মঙ্গলবার রয়টার্সকে তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা চুক্তিতে যোগ দিলেই পারমাণবিক চুক্তি এগিয়ে নেওয়া হবে। তবে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি অপরিবর্তনীয় পথ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীন জানিয়েছে, ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করবে বেইজিং এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইরানের সঙ্গে চীনের স্বাভাবিক সহযোগিতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা উচিত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানান। উল্লেখ্য, চীনের সঙ্গে ইরানের বিশাল বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে দুই দেশের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে মক্কা জোট গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। এর আগে 7 আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। মক্কায় চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি মক্কা জোট নামে পরিচিতি পায়। বেইজিংয়ে চীন ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের 25তম বৈঠকে সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল ও চীনের ওয়াং ই। মঙ্গলবারের এই বৈঠকে দুই পক্ষ সীমান্ত নির্ধারণের আলোচনায় এগিয়ে নেওয়া, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ওয়াং ই বলেন, চীন ভারত সম্পর্কের গুরুত্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বৈশ্বিক ও কৌশলগত গুরুত্বও রয়েছে। দোভাল বলেন, ভারত ও চীনকে প্রতিযোগিতা নয় বরং অংশীদার হিসেবে দেখা উচিত।
ভারতের এলাহাবাদ হাইকোর্টের হিজাব সংক্রান্ত রায়কে ইসলামের ওপর আঘাত বলে সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে ওয়াইসি বলেন, আদালতের সিদ্ধান্ত ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামের কোন বিষয় অপরিহার্য ধর্মীয় অনুশীলন তা নির্ধারণের অধিকার আদালতের কোথায়, এ প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, রায়টি সংবিধানের 25 ও 19 নম্বর অনুচ্ছেদের অধিকার লঙ্ঘন করেছে। এর আগে বিচারপতি জে মুনির ও ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ এক শিক্ষার্থীর আবেদন খারিজ করে। আদালত জানান, স্কার্ফ বা হিজাব পরা তার ধর্মের অপরিহার্য অংশ এমন প্রমাণ ওই শিক্ষার্থী উপস্থাপন করতে পারেনি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণে অনুষ্ঠেয় একটি আয়োজনের প্রতি আপত্তি জানিয়েছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি আগামী শনিবার ম্যানহাটনে অনুষ্ঠেয় ওই সমাবেশকে তিনি সমর্থন করেন না। অনুষ্ঠানটি বাতিল করা উচিত কিনা এমন প্রশ্নে মামদানি বলেন, এটি একটি বেসরকারি আয়োজন হওয়ায় তা বাতিল করার এখতিয়ার নগর কর্তৃপক্ষের রয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। RSS এর বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও অসহিষ্ণুতার অভিযোগ রয়েছে। তবে সংগঠনটি এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের হিন্দু কেন্দ্রিক সাংস্কৃতিক ও সভ্যতাগত আন্দোলন হিসেবে দাবি করে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সংরক্ষিত পুষ্টিকর খাদ্য সামগ্রীর একটি গুদামও ধ্বংস হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া খাদ্য ভাণ্ডারটি শিশু ও নারীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করত। বিস্ফোরণে ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ে এবং গুদামে থাকা সব খাদ্য সামগ্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। গুদামটি স্থানীয় মানবিক সহায়তা সংস্থা আর্ড এল ইনসানের এবং এর মাধ্যমে গাজার প্রায় 60টি চিকিৎসা কেন্দ্র সহায়তা দেওয়া হতো। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 34টি অক্সিজেন স্টেশনের মধ্যে 12টি চালু আছে। আরও স্টেশন বিকল হলে গুরুতর রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার সকালে তিব্বত থেকে আসা পাহাড়ি ঢলে ভতিকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে বন্যা দেখা দেয়। এতে রাসুয়ার সিয়াফ্রুবেসি, বেত্রবতী, মাইলুং সহ বিভিন্ন এলাকার শত শত ঘরবাড়ি ভেসে যায়। ধ্বংস হয়েছে রাস্তাঘাট এবং উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। নিখোঁজদের মধ্যে নেপালের সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর 8 সদস্য রয়েছেন। বুধবার বিকেল পর্যন্ত 18 জনকে জীবিত এবং 7 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।